নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা ইউজিসি নেটের কিছু পিওয়াইকিউ এবং রিলেটেড কনসেপ্ট স্টাডি করেছিলাম। আজকেও আমরা সেই কনসেপ্টগুলোকেই আরও অন্যান্য যে সমস্ত কোয়েশ্চেন্স রয়েছে আমাদের পিওয়াইকিউতে সেগুলোকে নিয়ে সলভ করব। তাহলে চলো আর টাইম ওয়েস্ট না করে চটপট আমরা এই কোয়েশ্চেন্সগুলো আর তাদের রিলেটেড কনসেপ্টগুলোকে আবার নতুন করে স্টাডি করি। তাহলে বন্ধুরা চলো আজকে আমরা নতুন কিছু প্রবলেমস দেখি যেগুলো প্রিভিয়াস ইয়ার ইউজিসি নেটের। আজকে আমি মূলত যেগুলো কালেক্ট করেছি তার মধ্যে বেশিরভাগটাই ইউজিসি নেট 2022 যে ডিসেম্বর সাইকেলের যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে। তো একদম প্রথম প্রবলেম খুব বেসিক ডেটা স্ট্রাকচারেরই একটা কোয়েশ্চেন, প্রি অর্ডার আর ইন অর্ডারটা দিয়ে দেওয়া রয়েছে। তো তার থেকে আমাদেরকে বেছে নিতে হবে হুইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট পোস্ট অর্ডার ট্রাভার্সাল। তো দেখো আমাদের যখন এরকম ক্যালকুলেশন করতে হবে প্রথমেই বুঝতে হবে প্রি অর্ডারে ফার্স্টে কে থাকে। প্রি অর্ডারে ফার্স্টে থাকে হচ্ছে রুট। তো দেখো প্রি অর্ডারে যেটা ফার্স্টে থাকে পোস্ট অর্ডারে সেটা একদম লাস্টে থাকবে। তো পোস্ট অর্ডারে লাস্টে কোনটা আছে, এই অপশানটা, দুটো অপশানেই কিন্তু লাস্টে পোস্ট অর্ডারে দেখো এই এটা রয়েছে যেটা প্রি অর্ডারের রুট। এখন দেখো এই এর এর লেফটে সবাই আছে, দেখো এর রাইটে কোনো সাবট্রি নেই। ওকে ফাইন। এবার এর লেফটে যারা আছে তাদের মধ্যে থেকে রুটটা হচ্ছে তোমার বি। তাহলে স্বাভাবিক কথা এর আগে কে থাকবে বি। তো এটাও দুটো অপশানেই আমার স্যাটিসফাই করছে। এখন দেখো এরকমভাবে মেলাতে গেলে এটা একটু বড় হয়ে যাবে। তার কারণ হচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ যে ডি বি এ এইচ এই চারটে অপশান তো সব দুজনেরই মিলে যাচ্ছে। তো এটাকে যদি সলভ করতে হয় তাহলে আমাদের কনভেনশনাল ওয়েতেই সলভ করতে হবে, তো সেটাই আমাদের পক্ষে বেটার হবে। সবসময় কোশ্চেন আগে থেকে বোঝা যায় না যেটা তুমি কী করে সলভ করবে। ডিপেন্ডিং অন ইউর কোশ্চেন তোমাকে একটু আইডিয়াটা ফর্ম করতে হবে। যাই হোক, তো আমি প্রি অর্ডার দেখে জেনে গেছি রুটটা কি, এবং এটাও দেখতে পাচ্ছি যে রুটের রাইটে কেউ থাকবে না, লেফটে থাকবে। লেফটে যে পার্টটা আছে তার আবার রুট হচ্ছে বি। আচ্ছা, এবার দেখো এইখানে বিটা কোথায় আছে, ইন অর্ডারে বিটা যেখানে আছে আমি সেখানে আন্ডারলাইন করলাম। তার লেফটে কারা আছে, ICFJ। ঠিক আছে, তো ICFJ। এবার ICFJের মধ্যে ফার্স্টে কে রয়েছে এখানে সি। তাহলে বি এর যেটা আমার লেফট হবে সেখানে রুট কে হবে সি। আচ্ছা, এবারে বি এর রাইটে কারা আছে, এই যে দেখো GDKHLA। তো এদেরকে যদি তুমি দেখো তাহলে এখানে রাইটে কারা আছে, দাঁড়াও দেখি, এই যে DGHKL। আর এটা তো অ্যাকচুয়ালি এটা তো আমার আগেই ছিল, এটা তো আমার আগেই রুট হিসাবেই ছিল, তো ওটাকে আমি আর মাথা ঘামাচ্ছি না। দাঁড়াও, তো এবারে আসি GDKHL। এদের মধ্যে ফার্স্টে রয়েছে ডি। তাহলে দেখো বি এর ডান দিকে কে থাকবে, বি এর ডান দিকে ফার্স্টে থাকবে ডি। এভাবে আমাকে বেছে করতে হবে। আচ্ছা চলো আমি ট্রিটাকে এঁকে নিচ্ছি, সেখান থেকে আমি পোস্ট অর্ডার বানিয়ে নেবো। যদিও এই প্রসেসে হয়তো টাইমটা বেশি লাগছে, বাট পুরোটাই একবার দেখে নাও, তারপরে তোমার যেটা মনে হবে যেটাতে তোমার টাইম কম লাগবে তুমি সেভাবে করবে। কারণ আমাকে একটু এখানে এক্সপ্লেন করতে হবে, আমার তো একটু সময় লাগবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। তো চলো সি এর রাইট হ্যান্ড সাইডে কে আছে, সি এর রাইট না, সিটা তো এখানে রুট পেয়েছি। সি এর ইন অর্ডারে দেখো সি এর লেফটে আছে কে, ইন অর্ডারে দেখো সি এর লেফটে আছে হচ্ছে আই। ভালো কথা, সি এর লেফটে আই নয়, সরি সি এর লেফটে EI আছে, একজনকে তো নয় দুজনকে আছে। এবার EI এর মধ্যে ফার্স্টে কে রয়েছে প্রি অর্ডারে ই, তাহলে সি এর লেফটে হবে ই, আর ইন অর্ডারে দেখো ই এর রাইটে আছে আই। ঠিক আছে, এগুলো খুব সতর্ক হয়ে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকছে। আচ্ছা তারপরে আচ্ছা তাহলে আমাদের কে হয়ে গেল, এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি হয়ে গেছে, ই আর আইও হয়ে গেছে। এবারে আসবো এফ। সি এর ঠিক পরে এফ আছে, কোন সাইডে এফ আছে, দেখো সি এর রাইট হ্যান্ড সাইডে এফ আছে, তাহলে সি এর রাইট হ্যান্ড সাইডে আমি এফকে বার করব। আচ্ছা তাহলে এফ হয়ে গেল। এবার দেখো প্রি অর্ডারে এফ এর পরে কে আছে, এফ এর পরে আছে হচ্ছে জে। এবার দেখো এইখানে যদি দেখো এফ এর রাইট হ্যান্ড সাইডে আছে জে, ইন অর্ডার দেখে তুমি জানতে পারছো, তাহলে এফ এর রাইট হ্যান্ড সাইডে জে। তাহলে এইটুকু পার্ট অবধি তো আমার হয়ে গেল। তাহলে আমি দেখি কাদের হলো, আমার সি হয়ে গেল, এফ হয়ে গেল, জে হয়ে গেল, এখানে বি হয়ে গেছে। আচ্ছা এবার GDKHL এই পার্টটুকু বাকি আছে। চলো তার মধ্যে ডিটা তো আমি দেখতে পেয়েছি, ডিটা রুটে বসবে। এবার দেখো ডি এর বাঁ দিকে আছে জি, তাহলে জিটা কোথা থেকে বেরোবে, ডি এর বাঁ দিক থেকে। আর রাইট হ্যান্ড সাইডে কে আছে KHL। এর মধ্যে দেখো প্রি অর্ডারে আগে কে আছে এইচ, তাহলে এইচটা তুমি এখান থেকে আগে বার করলে, তাহলে লেফটের থেকে বার করলে কে, তার রাইটের থেকে বার করলে এল। এটা বেসিক ডেটা স্ট্রাকচারটা যারা জানো তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এবার যদি এটাকে পোস্ট অর্ডার করতে হয়, পোস্ট অর্ডার মানে কি লেফট রাইট রুট। তো লেফটে তো কেউ নেই,
রাইটে কে আছে, রাইটে ফার্স্টে আছে আই। তো দেখো প্রথমে কে পড়বে আই, তারপরে কে আসবে ই। এবার দেখো লাস্টে এ থাকবে, এটা তো আমি জানতাম, আর প্রথমে কে কে আছে আই আর ই। তাহলে দেখো অপশান হিসেবে কোন অপশানটা মিলছে, এই লাস্টের অপশানটাই মিলছে, তাহলে লাস্টের অপশানটা দিয়ে তাহলে হাত দেবো। তাহলে দেখো পুরোটা কিন্তু করতে হলো না, জাস্ট এটাকে ট্রিটাকে বানিয়ে তুমি বাকিটা এখান থেকে দেখেই আইডিয়া করতে পারবে। চলো এর পরের প্রবলেমটাতে যাই। এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্কের একটা কোশ্চেন থেকে দেওয়া হয়েছে, হ্যামিং কোড। হ্যামিং কোডে কী বলা রয়েছে, তোমাকে একটা 4 বিট কোড দিয়ে দেওয়া রয়েছে, তাকে তোমার 7 বিট ইভেন প্যারিটি হ্যামিং কোডে রিপ্রেজেন্ট করতে হবে। যারা হ্যামিং কোডের কনসেপ্টটা জানো তারা নিশ্চয়ই জানো যে হ্যামিং কোডে কী করা হয়। হ্যামিং কোড অ্যাকচুয়ালি প্যারিটির উপরে কাজ করে। এই প্যারিটি বিটের পজিশনটা কত থাকে, 2 টু দি পাওয়ার n। তো দেখো তোমার এখানে নাম্বারটা কী দেওয়া আছে, 1101, ঠিক আছে। তো এইটাকে তোমাকে কীভাবে পয়সা কনভার্ট করতে হবে, তোমাকে হ্যামিং কোডে কনভার্ট করতে হবে। একদম যদি প্রথম পজিশন থেকে শুরু করি, প্রথম পজিশন মানে পজিশন নাম্বার 1। দেখো পজিশন নাম্বার 1 ইজ 2 টু দি পাওয়ার 0। যদি 2 টু দি পাওয়ার 0 হয় তাহলে সেখানে বসতে হবে প্যারিটি বিট। তারপরে আসে 2 নম্বর পজিশন। 2 নম্বর পজিশন মানে কি 2 টু দি পাওয়ার 1। তাহলে এখানেও আমার কি বসতে হয়, এখানেও আমার একটা প্যারিটি বিট বসতে হয়। পজিশন নাম্বার 3, এটা কিন্তু আমার প্যারিটি বিট নয়, এটা আমার ডেটা বিটের পজিশন। কেন, কারণ এটা 2 টু দি পাওয়ারে থাকছে না। তাহলে এখানে তুমি বসালে 1। এর পরের পজিশনটা হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 2। তাহলে এখানে তোমাকে প্যারিটি বিট বসাতে হবে, ধরো সেটা হচ্ছে P3, ঠিক আছে। এরপরটা হচ্ছে 5 নাম্বার পজিশন। এটা তো দেখো এই 5 নাম্বার পজিশনটা তো তোমার প্যারিটি পজিশন হতে পারে না, 2 এর পাওয়ার তো হচ্ছে না। তাহলে এখানে তোমাকে ডেটা বিট বসাতে হবে। ফার্স্টের 1টাকে তুমি এখানে বসিয়েছো, তারপরের 1টা এখানে বসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 1, ঠিক আছে। এরপরে হচ্ছে 6 নাম্বার পজিশন। 6 নাম্বারও তোমার 2 টু দি পাওয়ারে তুমি এক্সপ্রেস করতে পারবে না, তাহলে এখানে তারপরে বিটটা বসবে 0। আর 7 নাম্বার পজিশন, সেটাও তুমি 2 টু দি পাওয়ারে এক্সপ্রেস করতে পারবে না, তাহলে এখানে বসবে 1। এখন দেখো প্যারিটি বিট ডেটা বিটগুলোকে তো লিখলাম, প্যারিটি বিটগুলোর ভ্যালু কী হবে। দেখো প্যারিটি বিটের ভ্যালু কী হবে সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্টেই বিট মানে পজিশনসগুলোকে লিখতে হবে। পজিশন কত থেকে কত আছে, পজিশন আছে 1 থেকে 7। তো আমি এখানে একটা একটা করে লিখছি। আচ্ছা জায়গাটা একটু কম, বাট আমি নিচে যেতে চাইছি না, কারণ এক জায়গাতে লিখলে কোশ্চেনটাও দেখতে পাবো। 7টা আমার পজিশন, এদেরকে যদি তুমি বাইনারিতে লেখো, দেখো সব থেকে এখানে বড় পজিশন হচ্ছে 7। অ্যাকচুয়ালি এভাবে তো বলে না, আমি সুবিধার জন্য এরকম বলে নিয়েছি। সব থেকে বড় পজিশন 7, তাকে এক্সপ্রেস করতে 3টে বিট লাগছে। তাহলে প্রত্যেকটা নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করবে 3টে বিট দিয়ে, ঠিক আছে। তো আমি 3 বিটের বাইনারিতে এদেরকে প্রত্যেককে লিখে নিচ্ছি। এখন দেখো প্যারিটি বিটগুলো কোথায় কোথায় বসেছে। এখানে P1, তারপরেরটাতে হচ্ছে P2, আর 4 নাম্বারে হচ্ছে P4। আর দেখো আমি যদি ডেটা বিটগুলোকে নামকরণ করি D1, D2, D3 আর D4, তাহলে দেখো প্যারিটি বিটের P1-এ 1টা কোথায় আছে, আমি যেখানে টিক মারলাম সেখানে। যদি বুঝতে অসুবিধা হয় জুম করে দেখতে পারো এখানে। এবার P1-এর সাথে তাহলে কাদের কাদের এই পজিশনে 1 আছে, দেখো পজিশন নাম্বার 3-তে, পজিশন নাম্বার 5-এ আর পজিশন নাম্বার 7-এ। তার মানে P1-এর সাথে লিঙ্কড কে কে, P1-এর সাথে লিঙ্ক হচ্ছে D1, ঠিক আছে, D2 আর D7, ঠিক আছে। D1, D2 আর D7, হ্যাঁ ঠিকই লিখেছি। চলো এরপরে আচ্ছা D1, D2, D7 একদম। এরপরে আছে P2। P2-তে 1টা কোথায় আছে, P2-র 1টা দেখো মাঝ বরাবর আছে। এই মাঝ বরাবর 1 কোথায় কোথায় আছে, মাঝ বরাবর 1 আছে পজিশন নাম্বার 3-তে, মাঝ বরাবর 1 আছে পজিশন নাম্বার 6-এ, আর আছে পজিশন নাম্বার 7-এ। তাহলে P2-র সাথে কারা কারা লিঙ্ক, P2-র সাথে লিঙ্কড হচ্ছে D1 লিঙ্কড, ঠিক আছে, D3 লিঙ্কড আর D7 এ হচ্ছে লিঙ্কড। এরপরে কে আছে, এরপরে হচ্ছে P4। P4-এ 1টা কোথায় আছে, একদম এই টার্মে। তো এর সাথে কারা কারা লিঙ্কড, 5, 6, 7 এই 3টে পজিশনে যারা আছে তারা লিঙ্কড। তাহলে কি হচ্ছে 5-এ কে আছে D2, 6-এ আছে D3, আর তারপরে আছে হচ্ছে D4। আচ্ছা সরি, ওটা D7 লিখেছে, ওটা D4 হবে। পজিশন নাম্বার 7 বলে আমি একটু ভুল করে লিখে ফেলেছি। যাই হোক, তো দেখো আমরা তো ইভেন প্যারিটি ফলো করছি। তো আমাদের ভ্যালুগুলো কী কী, 1 1 0 1। তো D1, D2, D3-র জায়গাতে কিছু নেই, এখানে D4 হচ্ছে 1। D1, D3, D4, D1-এর জায়গায় বসবে 1, D3-র জায়গায় বসবে 0, D4-এর জায়গায় বসবে 1। D2, D3, D4, D2-র জায়গাতে কি বসবে, D2-র জায়গাতে বসবে হচ্ছে 1,
0 1। এইবারে দেখো ইভেন প্যারিটি মানে কি, যে নাম্বার অফ ওয়ানগুলোকে ইভেন হতে হবে। তো দেখো এইখানে এই নাম্বার অফ ওয়ানটাকে ইভেন করতে গেলে এখানে 0 বসাবো, তার আগেরটাতে P2তেও আমি বসাবো 0, আর তার আগের P1-এর জায়গাতে আমাকে বসাতে হবে 1। তাহলে দেখো P1-এ কি বসবে 1, P2-তে কি বসবে 0, আর P3-তে কি বসবে, P3-তেও বসবে 0। তাহলে যদি নাম্বারটাকে তুমি যদি হ্যামিং কোডে লিখতে চাও, কি লিখবে 1 0 1, তারপর আবার 0, তারপর আবার 1 0 1। এটা হবে তোমার হ্যামিং কোডের কনসেপ্ট। এবারে আসি আজকের লাস্ট প্রবলেম, পাইপলাইনে স্টেজ ডিলে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করছি দুটো প্রবলেম তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরেকবার একটু ব্যাক করে যাবে, না বুঝতে পারলে কমেন্টও বলতে পারো, সেটা অসুবিধা হবে না, ব্যাক করেও যেতে পারবে। 4 stage pipeline has the stage delay as 150, 120, 160 আর 140। যেহেতু কোশ্চেনের থেকে আমি স্ক্রিনশট নিয়ে তুলেছি, তাই জন্য একটু হয়তো আবছাও আসতে পারে, সেটা যদি অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই বলবে। অ্যান্ড আচ্ছা, এত রেসপেক্টিভলি দ্যাট আর ইউজড বিটুইন দি স্টেজেস হ্যাভ ডিলে অফ 5 ন্যানোসেকেন্ড। তার মানে প্রত্যেকটা স্টেজের ডিলে তো এইটুকু রয়েছে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে গেলে আমার আরও 5 ন্যানোসেকেন্ডের ডিলে পড়ছে। ভালো কথা। তো প্রত্যেকটা স্টেজে তাহলে টোটাল কতটা টাইম স্পেন্ড করতে হচ্ছে সেই টাইমটা আমি লিখছি। ঠিক আছে, এবারে আমায় কি বলেছে, অ্যাজিউমিং কনস্ট্যান্ট ক্লক রেট টোটাল টাইম রিকোয়ার্ড টু প্রসেস 1000 ডেটা আইটেমস অন দিস পাইপলাইন। প্রথম কথা হলো কনস্ট্যান্ট ক্লক রেট মানে কি, প্রত্যেকটা যে ক্লক সাইকেল তাদের যে ডিউরেশনটা সেটা সেম হবে, সচরাচর এটাই হয়, বাট এটা মানে কনস্ট্যান্ট ক্লক রেট মেনশন করে দেওয়া মানে এটা ডেফিনেটলি হচ্ছে। তো এই যে আমার 4টে স্টেজের ক্লক ডিলে রয়েছে, কোন ডিলেটা সব থেকে বেশি, যে ডিলেটা সব থেকে বেশি সেটাই হবে আমার রেট, ক্লক রেটটা। কেন, কারণ কনস্ট্যান্ট ক্লক রেট মানে দেখো যেটা স্লোয়ার প্রসেস তার পক্ষে ফাস্ট হওয়াটা কঠিন, কিন্তু ফাস্টার প্রসেসের পক্ষে স্লো হওয়াটা কঠিন নয়। কারণ ভেবে দেখো, যে লোকটা তাড়াতাড়ি হাঁটতে পারে সে চাইলে স্লো হাঁটতে পারে, উল্টোটা পসিবল নয়। ঠিক আছে, তো এবার দেখো টোটাল টাইম রিকোয়ার্ড টু প্রসেস 1000 ডেটা আইটেমস অন দিস পাইপলাইন। দেখো পাইপলাইনের বেসিক থেকে বলতে গেলে অনেকটা সময় লাগবে, আমি জাস্ট এইটুকু বলতে পারি একটা ক্লক সাইকেলের ডিউরেশন কত বলা হয়েছে 165 ন্যানোসেকেন্ড, তাই তো। এবার তোমার কাছে কতগুলো আইটেম রয়েছে, 1000টা আইটেম, তার মানে 1000টা তোমাকে এরকম ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে। 1000টা আইটেম আছে, এই 1000টা আইটেমকে তুমি দুটো ভাগে ভাগ করো, একটা হচ্ছে ফার্স্ট আইটেম আর একটা হচ্ছে বাকি 999খানা আইটেম। দেখো তোমার কাছে টোটাল কতগুলো স্টেজ রয়েছে, 1 2 3 4, 4টে স্টেজ রয়েছে। তো প্রথম যে ইনস্ট্রাকশনটা হবে সে 4টে সাইকেলই নেবে, কিন্তু পরের যে 999খানা ইনস্ট্রাকশন তারা একটা করে ক্লক সাইকেল নেবে। কেন নেবে এটা বুঝতে গেলে এটা আমি ইউটিউবে এত তাড়াতাড়িতে করতে পারবো না, পরে যদি সুযোগ হয় আমি অবশ্যই বলে দেবো। তাহলে 1 × 4 মানে 4 প্লাস 999 মানে টোটাল কতটা টাইম স্পেন্ড হচ্ছে, টোটাল হচ্ছে 1003 ইউনিট টাইম স্পেন্ড করছে। এখন দেখো 1003 ইউনিট টাইম বলবো না, 1003খানা ক্লক সাইকেল। একটা ক্লক সাইকেলের ডিউরেশন কত বলা হয়েছে 165, তো তুমি এখানে 165 গুণ 1003 করলে যে ভ্যালুটা পাবে এতটা টাইম তাহলে এত ন্যানোসেকেন্ড ও স্পেন্ড করেছে। এবার সেই রকম অনুযায়ী তোমার যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার হবে। আমার হাতে এখন ক্যালকুলেটর নেই, আমি তাই ক্যালকুলেট করলাম না, তুমি ক্যালকুলেট করে দেখো, এই প্রশ্নটা খুঁজে বার করো, মিলিয়ে নিও। তাহলে এই 4টে প্রবলেম 4টে আলাদা আলাদা টপিকের থেকে করলাম, বাট আশা করছি যে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। প্রবলেমগুলো এই ধরনেরই প্রবলেম দেওয়া হয়, যদি কনসেপচুয়ালি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো, ইনফরমেটিভ, আইডিয়া পাওয়া গেছে, তাহলে একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। এতে এই অ্যাপ্রিসিয়েশনটা পেলে পরের ভিডিওটা বানানোর সময় আমরা আরেকটু আরও উৎসাহ নিয়ে নামতে পারি। অনেক ধন্যবাদ তাদেরকে যারা পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।